শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মঈন স্যার আবারও চলে এসেছি কিন্তু সাধারণের খুবই দুর্দান্ত একটা সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে। এবং এই সাধারণ জ্ঞানের ক্লাসটা মূলত এমসিকিউ সলভের ক্লাস আবারও। তো যে বা যারাই আমাদের এই টিউটোরিয়াল পেজ থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টে জানান যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানাতে হবে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। কেমন? সবাই 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 প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হবে ইনশাআল্লাহ। আমিও শেয়ার করে দেই যারা যারা যুক্ত হচ্ছেন, আমি দেখি কে কে আমাদের প্রিয় ভাই বোন যুক্ত হচ্ছে আজকের লাইভ ক্লাসটাতে আমাদের সাথে। কেমন? তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধনের প্রশ্নের উপরে আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা খুবই দুর্দান্ত ক্লাস নেব এবং এটা অবশ্যই গবেষণা ধর্মী হবে ইনশাআল্লাহ। তো অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্টে জানান আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন। আমাদের সাথে লিজা যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লিজা বাগেরহাট থেকে যুক্ত হয়েছে। মুকসেদ আলী যুক্ত হয়েছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ। আবারও বলে দিচ্ছি প্রিয় স্যারেরা, যে বা যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজকের লাইভ ক্লাসটাতে, সবাই অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং আজকের ক্লাসটা শেয়ার হলে একটু ডান লিখবেন, যে শেয়ার ডান, শেয়ার ডান লিখতে হবে। সবাই মিনিমাম পাঁচটা করে আজকে শেয়ার ডান লিখতে হবে, পাঁচটা করে শেয়ার করতে হবে এবং 5টা করে শেয়ার ডান লিখতে হবে। আমরা কিন্তু আমাদের টিউটোরিয়াল যে পেজ আছে সেই পেজটাকে কিন্তু ফ্লারিশ করার চেষ্টা করতেছি। তো এটাতে আপনাদের অবশ্যই সকলের অনেক বেশি কন্ট্রিবিউশন দরকার আছে। তাহলে আমরা যদি বলি, আমাদের লিজা আছেন আমাদের সাথে, মোসাদ্দেক মুকসেদ আলী ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে লিজা বলেছেন অনেকদিন পর স্যার, তো অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। তেমন কিছুই না, আপনারা দেখতে পারবেন আমার ডান চোখে কিন্তু একটু ড্যামেজ হয়েছে, আমি অসুস্থ, তারপরে চলে আসলাম যে আপনাদের সাথে একটু ক্লাস করি। কেমন? ওকে, সাবিয়া আক্তার গোপালগঞ্জ থেকে যুক্ত আছে, মাশাআল্লাহ। মুকসিদ আলী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার, আপনারা কেমন আছেন? হাসানি যুক্ত আছেন। সবাই একটু কষ্ট করে হাইলাইট করে দেন এবং একটু শেয়ার করে দেন প্রিয় স্যাররা। সবাই একটু হাইলাইট করে দেন, সবাই একটু হাইলাইট করে দেন এবং একটু শেয়ার করে দেন। সবাই সবাই একটু শেয়ার করে দেন আজকের ক্লাসটা। শেয়ার করে দিলেই কিন্তু আমরা আজকের ক্লাসটা পেয়ে যাব। তো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন। আমরা জানি যে আমাদের সাধারণ জ্ঞানের বিষয়গুলো বারবার আমাদের পড়ি, বারবার ভুলে যাই। গুরুত্বপূর্ণ টপিকগুলো কি এগুলাই আমরা খুঁজে পাই না। এমন অনেক ধরনের ঝামেলা কিন্তু আমাদের মধ্যে থাকে। তো আজকের পরে ইনশাল্লাহ এই ঝামেলাগুলো থাকবে না। তো আমরা এই সাধারণ জ্ঞানের বিষয়গুলা খুবই খুঁটিনাটি বিশ্লেষণ করবো ইনশাল্লাহ, আজকে পড়াশোনা করব। তো প্রিয় ভাই বোন যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, ভুরুঙ্গামারি থেকে একজন যুক্ত আছেন আমাদের ভাই, শেয়ার করেছেন। সাবিয়া বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাফসা আমাদের সাথে যুক্ত আছেন, ফুলকলি যুক্ত আছেন আমাদের সাথে। সবাই একটু কষ্ট করেন, একটু কষ্ট করে, আমরা বেশিক্ষণ সময় নেব না কিন্তু। আর আপনারা জানেন মঈন স্যারের ক্লাস একবার ঢুকে গেলে শুধু বিশ্লেষণ আর বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। তো সবাই একটু খুবই দ্রুত আজকের ক্লাসটা কিন্তু হাইলাইট করে দিতে হবে সবাই। আজকের ক্লাসটা কিন্তু সবাই একটু হাইলাইট করে দিতে হবে। এবং আমরা জানি হাইলাইট করলেই কিন্তু আমরা আমাদের সকল ফলোয়ার্সদের কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। কেমন? তো বেশি দেরি না করি, খুবই দ্রুত আমাদের ক্লাসটাতে একটু যুক্ত হয়ে যেতে হবে। আমরা জানি যারাই আপনারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে বারবার লেগে থাকা এবং অধ্যবসায়ের মধ্যে লেগে থাকা, সবার মধ্যে একটা প্রতিযোগিতার একটা ভাব নিয়ে আসা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফ্রেন্ড সার্কেল সকলকে একটু জয়েন করাই দিতে হবে যেন সবাই আজকের ক্লাসটা ভালোভাবে করতে পারে। ওকে, জান্নাতুল ফেরদাউস আছেন আমাদের সাথে, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, কত দূর থেকে যুক্ত হয়েছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। রামিশা, রাজিয়া যুক্ত আছেন আমাদের সাথে, প্রত্যাশা দেব যুক্ত আছে আমাদের সাথে, নীল আচন যুক্ত আছে, মাশাআল্লাহ। আমাদের সাথে আরিফুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত আছে। জিকে অ্যালায়েন্স, মঈন স্যারকে স্বাগত। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রাফিকুল ইসলাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সাথে অভি স্যার আছেন, অভি স্যার বস আছেন আমাদের সাথে। ওকে, তো সবাই একটু কষ্ট করে হাইলাইট করে দিবেন, আর বেশি সময় নেব না, মাত্র 2-3 মিনিটের মধ্যেই আমাদের সকল ফ্রেন্ড সার্কেলরা যুক্ত হলেই, আমাদের বন্ধু বান্ধবেরা, আমাদের প্রিয়জনেরা যুক্ত হলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটাতে চলে যাব। কেমন? ওকে, তো প্রিয় স্যাররা, আপনারা সবাই জানেন যে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন চাকরির জন্য, তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই সেটাকে মান্য করতে হবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে।
আপনার কোনো নতুন কিছু করার একটা উদ্যমী একটা মনোভাব থাকতে হবে, আপনার বারবার ব্যর্থ হয়েও নিজেকে ঘুরে দাঁড়ানোর মতো একটা প্রতিশ্রুতি নিজের মধ্যে রাখতে হবে। আর যখন সৃষ্টিকর্তার প্রতি মানুষের একটা বিশ্বাস থাকে, যখন আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি একটা বিশ্বাস থাকে, সেই জায়গা থেকে কিন্তু মানুষ তার সাফল্যের গোড়দুয়ার একদম পৌঁছে যায়, তাই না? ওকে প্রিয় স্যাররা সবাই সবাই ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো এবার সবাই যুক্ত হচ্ছে, খুবই দুর্দান্ত ভাবে সবাই যুক্ত হচ্ছে। ওকে সবাই একটু জয়েন করেন, সবাই জয়েন করেন দ্রুত। ওকে আমি একটু শেয়ার করে দিলাম। তাহলে যেটা বলছিলাম প্রিয় স্যাররা, আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা নিয়ে আমরা বারবার ঝামেলায় পড়ি, সাধারণ জ্ঞানের বিষয়গুলো, এগুলো আমরা আজকে 10টা এমসিকিউ, এমন গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ পড়বো যেগুলো বারবার আপনার পরীক্ষাতে আসবে, চাকরির পরীক্ষাতে হোক, যে কোনো নিবন্ধনের পরীক্ষাতে হোক, সবগুলো পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে। কেমন? ওকে আমি একটু দেখি কে কে যুক্ত আছে, আমরা চলে যাবো একটু পরে। আমাদের সাথে আমাদের বাংলার বস জাহিন স্যার বলছেন হিরো ভাই আমার। ওকে 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 তারপর হচ্ছে আমাদের সাথে মায়া আক্তার আছেন, স্যার আমি পাবনা থেকে যুক্ত হয়েছি, ভেরি গুড। ওকে ওকে আচ্ছা, অফিসিয়াল গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দেন, হ্যাঁ অন্যান্য বাকি গ্রুপগুলোতে একটু লিঙ্কটা দিয়ে দেন, যারাই আছেন আমাদের কর্তব্যরত স্যাররা সবাই একটু দিয়ে দেন, হ্যাঁ। তো ওকে আমাদের সাথে আব্দুল কাদের যুক্ত আছেন, আমাদের সাথে রূপা যুক্ত আছেন, শেয়ার করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাস্ট 2 মিনিট, আমরা 2 মিনিট হলো লাইভে আসলাম, আর 2টা মিনিট সময় নেব। এই 2টা মিনিটের মধ্যে আমরা লাইভ থেকে ক্লাসের দিকে চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যেই যুক্ত হচ্ছেন না কেন, অবশ্যই আজকের এই ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ওকে ওয়ালাইকুম আসসালাম মাহিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে যুক্ত আছে, সিরাজগঞ্জ থেকে লুকমান যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। তাহলে বলেন সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? আমরা লেট না করি, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। সবাই একটু বলেন রেডি কিনা। যদি রেডি বলেন তাহলে কিন্তু আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাব। সবাই একটু বলেন রেডি কিনা। আপনারা সবাই বলেন যে স্যার রেডি। আমরা সাধারণ জ্ঞানের আবারও একটা ধামাকা ক্লাস করার জন্য রেডি। এই যে সেতু সরকার বিশাল বড় একটা মেনশন করে দিয়েছেন সকল ফ্রেন্ড সার্কেলদেরকে, মাশাআল্লাহ। তো আপনাদের সকলের জন্য যারা শেয়ার করতেছেন, যারা মানুষের ভালো চান, আপনার একটা বন্ধু বান্ধবী, আপনার একটা আত্মীয় স্বজনের কোনো একটা কেউ একটা চাকরির প্রিপারেশন নিচ্ছে, আপনি জানেন, আর আপনি তাকে একটা মেনশন করে দিলেন, এটাও কিন্তু তার একটা উপকার। আর উপকারকারীকে অবশ্যই আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। জিকে অ্যালায়েন্স অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আর লেট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। ওকে 10টা শেয়ার ডান বলেছে মনিরা খানম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। পরের প্রশ্নটাতে আমরা প্রথম প্রশ্নটাতে চলে যাচ্ছি। খুবই দুর্দান্ত একটা প্রশ্ন, দেখেন প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে স্ফিংস কোথায় অবস্থিত? স্ফিংস কোথায় অবস্থিত? স্ফিংস বলেন দেখি। এই যে স্ফিংস নামের যে স্থাপনাটা, এই স্থাপনাটা কোথায় অবস্থিত? কে বলতে পারবে প্রিয় স্যাররা? শেয়ার ডান বলেছে। ওকে মায়া বলেছে স্যার আপনার ক্লাসের অপেক্ষা করতেছিলাম। লোহাগাড়া চট্টগ্রাম থেকে হায়াতুল্লাহ 3টা শেয়ার করেছে, রফিকুল্লাহ, সাদিয়া, দুঃখিত শহীদ ইসলাম স্যার যুক্ত আছেন, মাশাআল্লাহ ভেরি গুড। সবাই রেডি, নোয়াখালী থেকে যুক্ত আছে। সবাই একটু যুক্ত হয়ে অবশ্যই প্রিয় স্যারেরা, আমি আবারও বলছি, দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন, এবং যারা যারা নতুন যুক্ত হচ্ছেন @ লিখে একটু হাইলাইট করে দেবেন, হাইলাইট করে দেবেন। মঈন স্যারের ক্লাস সবাই একটু উপভোগ করবেন। আজকে মঈন স্যার যেহেতু আপনাদের সাথে আছি, এবং এই মঈন স্যারের ক্লাসটাতে সবাইকে আপনারা ইনভাইট করে দেবেন ইনশাআল্লাহ। রেডি রেডি রেডি। রাজশাহী থেকে দেখছে। আমি একটু আনসারটা নেওয়া শুরু করে দেই দ্রুত, সবাই একটু হাইলাইট করে দেন এবং আনসারটা আমি নিয়ে নেই। লিজা বলেছেন, জেরিন লিজা বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার সবাই যুক্ত আছেন, রেডি বলেছেন আরিফুল ইসলাম। ওকে আমরা সবগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখেন প্রথমে একটু প্রশ্নটাতে আসি। প্রশ্নটা করেছে যে স্ফিংস, এই যে স্ফিংস নামের যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই স্ফিংসটা মূলত কোথায়? আপনারা একটু আনসার করতে থাকেন, সেটা সম্পর্কে আমরা বলি। মূলত মিশরীয় সভ্যতার নাম আপনারা সবাই শুনেছেন, মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতার নাম আপনারা সবাই জানেন। এই মিশরীয় সভ্যতার অনেক 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 অবদান আছে, ঠিক আছে, যে অবদানগুলো আসলে সত্যির অর্থে ভোলার মতো না, এবং তাদের ইতিহাসের অবদান অনেক অনেক বেশি, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে দেবেন প্রিয় স্যাররা, যে যেখান থেকে যুক্ত হচ্ছে, মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, সবাই একটু শেয়ার করে দেবেন আজকে ক্লাসটা, কেমন? যারা যারা শেয়ার করবে আজকে ক্লাসটা এবং যারা হাইলাইট করবে, সর্বোচ্চ পরিমাণে যদি উপস্থিতি থাকে আপনাদের সবার জন্য, আমি মঈন স্যার আপনাদের কাছে ওয়াদা করতেছি আগামী 1 সপ্তাহ ধুমাই ক্লাস নেবো ইনশাল্লাহ। 1 সপ্তাহ থেকে আরো বেশি সময়, যেহেতু আমার একটু ব্যস্ততা চলছে আর একটু অসুস্থ, তারপরে ইনশাল্লাহ আমি ক্লাস নেবো, টানা ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে পরেরটা চলে যায় মিশরীয় যে সভ্যতা। এই মিশরীয় সভ্যতা থেকে আপনারা সবাই জানেন, এই মিশরীয় সভ্যতা মূলত নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতা, বা এই মিশরীয় যে অঞ্চলটা আছে সেটাকে।
তো আমরা বেসিক থেকে একটু পড়াশোনার চেষ্টা করি যেন সবটাই আমরা বুঝি। তো মিশরীয় সভ্যতাটা কোথায় হয়েছে? অবশ্যই মিশরকে কেন্দ্র করে হয়েছে, তাই না? এবং এই মিশরীয় সভ্যতার যে লিখন পদ্ধতি ছিল, কে কে পারবেন একটু কোশ্চেনটা একটু আনসার করেন। লিখন পদ্ধতিটা কি ছিল? লিখন পদ্ধতি, এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে যে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি কি ছিল, বারবার বারবার এই প্রশ্নটা আসছে, তাহলে এবারও কিন্তু আসতে পারে। লিখন পদ্ধতিটার নাম ছিল হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক 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 ছিল নাম, হায়ারোগ্লিফিক। তাহলে হায়ারোগ্লিফিক নামক যে লিখন পদ্ধতিটা ছিল, একবার আমি দেখেছি রিসেন্টলি কিন্তু একটা প্রশ্ন এসছে এভাবে যে হায়ারোগ্লিফিক যে লিখন পদ্ধতিটা, এই লিখন পদ্ধতিটা মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা কি এটা কি চিত্রভিত্তিক, নাকি এটা হচ্ছে কোনো একটা সংখ্যা ভিত্তিক, নাকি এটা কোনো ধরনের আমরা যেটা বলি যে রোমান টাইপের কোনো আঁক, এমন কিছু? তো সত্যিকার অর্থে এই হায়ারোগ্লিফিক্সটা মূলত চিত্রভিত্তিক। আমি লিখে দিচ্ছি এখানে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। তাহলে চিত্রভিত্তিক লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স। মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আজকে, প্রায় 300-350 মতো যুক্ত আছেন। তো যে বা যারা যুক্ত আছেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও আপনাদের কাছে বলছি, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু শেয়ার করে দেন আজকের ক্লাসটা। ইনশাল্লাহ এই ক্লাসটা আপনাদের সম্পদ হবে ইনশাল্লাহ। আপনারা সবাই এই ক্লাসটা পরবর্তীতে দেখতে পারবেন, মনে রাখতে পারবেন। কেমন? শেয়ার করে দেবেন এবং অবশ্যই সবার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু হাইলাইট করে দেবেন, ফলোয়ার্সদের, অথবা ধরেন যারা হাইলাইট করবেন একটু হাইলাইট করে দেবেন। কেমন? তাহলে আমরা আশা করি আমাদের সকল ফ্রেন্ড সার্কেলকে নিয়ে পুরো ক্লাসটা এনজয় করতে পারবো। আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের ক্লাসে। মিশরীয় সভ্যতার যারা ওই সময়টাতে রাজা ছিল, রাজা, এই রাজাদেরকে বলা হতো ফারাও। ফারাও ফারাও বলা হতো। এবং এমনই একজন রাজা বা ফারাও আছে যার নাম হচ্ছে অখনাতুন। অখনাতুন। এবং অখনাতুন অথবা তাকে অন্য আরেকটা নামে দেখেছি ইখনাটন নামেও ডাকে, ইখনাটন। তাহলে এক এক বইতে এক এক রকম দেওয়া, অখনাতুন অথবা ইখনাটন। এখন বলতে পারেন আপনি যে স্যার অখনাতুন বা ইখনাটন এই বিষয়টা কি? অখনাটুন বা ইখনাটন ছিলেন একজন রাজা, এবং সেই রাজা মূলত পুরো বিশ্বে বা এই পৃথিবীতে প্রথম একেশ্বরবাদ তৈরি করেছিল। এখন একেশ্বরবাদ কি জিনিস? সৃষ্টিকর্তা একজন, এই যে কনসেপ্টটা, এটা তৈরি করেছিল কে? এটা তৈরি করেছিল অখনাটুন, একজন মিশরীয় সম্রাট বা রাজা বা ফারাও। তো তিনি কি করেছিল? তিনি একেশ্বরবাদের প্রবর্তন করেন। একেশ্বরবাদের প্রবর্তন করেন। তাহলে একেশ্বরবাদের প্রবর্তন করেন ইখনাটন, বা যাকে আমরা বলি অখনাতুন। অখনাতুন দিনাজপুর থেকে দেখতেছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এমএসটি ববি আছে আমাদের সাথে, ফারজানা ফাতেমাতুজ জোহরা আছে আমাদের সাথে, স্নাতা আছে আমাদের সাথে, লিজা আছে, আমার অনেক স্টুডেন্টরাও যুক্ত হয়েছে অনেক জায়গা থেকে। ওকে, সীমান্ত রয়, সবাই একটু ফ্রেন্ড সার্কেল থেকে একটু আজকে হাইলাইট করে দিতে হবে সর্বোচ্চ পরিমাণে। তাহলে আমরা যদি বলি স্ফিংস কোথায় অবস্থিত, স্ফিংসটা অবশ্যই হবে মিশরে অবস্থিত। এবং এই মিশরীয় সভ্যতার অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমরা জানি স্থাপনা আছে। এই স্থাপনার মধ্যে একটা হচ্ছে স্ফিংস। যেমন ধরেন আরেকটা আপনারা সবাই জানেন যে পিরামিড। এই পিরামিড পৃথিবীর সবচেয়ে বড়, উঁচু বা সবচেয়ে বড় যে পিরামিডটা, আমরা যদি বলি সর্ববৃহৎ পৃথিবীর যে পিরামিডটা, সর্ববৃহৎ, এই পিরামিডটার নাম কি? পিরামিডটার নাম হচ্ছে ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফুর পিরামিড। এই ফারাও খুফুর পিরামিডটা মূলত মিশরে অবস্থিত। মিশরে অবস্থিত। ঠিক আছে, মিশরে অবস্থিত। ওকে, অনেকে যুক্ত আছেন মাশাআল্লাহ। হাবিবুর রহমান তন্ময় আছেন আমাদের সাথে। ওকে, শারমিন জামান বলেছেন মিশরদের রাজাকে বলা হয় ফারাও, রাইট আনসার। ওকে, তারপর আছে মানসুরা আছেন। ওকে, সুনামগঞ্জ থেকে আছে রাত ইথি আছে আমাদের সাথে। ওকে, আরিফুল আছে, মাশাআল্লাহ, সবাই ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। তাহলে আশা করছি এটা সবাই পারবেন। স্ফিংস জিনিসটা কি? এটা মূলত আপনি দেখবেন যে পুরো শরীরটা দেখতে সিংহের মতো, শুধু চেহারাটা হচ্ছে মানুষের। তাহলে এই যে সিংহের মতো দেখতে আর চেহারাটা হচ্ছে মানুষের, এমন যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটার নাম ছিল, বলেন তো কি? স্ফিংস। সবাই কি পারবো কিনা? এটা ক্লিয়ার কিনা বলেন, এক নাম্বার ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম আসসালাম, নারাইল থেকে লিজা যুক্ত আছেন, রংপুর থেকে শাহিনুর, মাশাআল্লাহ, আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের ভাই বোনরা যুক্ত হচ্ছে এখন, আস্তে আস্তে অনেকে যুক্ত হবেন। তো যে যেখান থেকে যুক্ত হই না কেন, আপনাদের কাছে অনুরোধ রইল সবাই একটু শেয়ার করে দিতে হবে আজকের ক্লাসটা, এবং হাইলাইট করতে হবে, এবং হাইলাইট করতে হবে। ঠিক আছে? ওকে,
হ্যাঁ, ইউসুফ জুলেখাতে নামটা শুনেছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পারবো আমরা। স্ফিংসের পরেরটাতে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, বলেন দেখি প্রশ্নটা কি। সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল, এই যে ন্যায়পাল, সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের পদ নিয়ে কথা বলা হয়েছে? ন্যায়পালের পদ নিয়ে কথা বলা হয়েছে। আমরা জানি যে মূলত আমাদের যে সংবিধান, এই সংবিধানে কত নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়ে কথা বলা হয়েছে? ন্যায়পাল, এই ন্যায়পালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ন্যায়পাল আজকে বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু আপনারা জানেন ঘূর্ণিঝড়, মানে দুঃখিত যে আমাদের আবহাওয়ার দিকটা থেকে একটু খারাপ অবস্থা চলছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মূলত আমরা জানি যে অনেকে ভাই বোনেরা কিন্তু যুক্ত হইতে পারে নাই। হ্যাঁ, তো শহীদ ইসলাম বলেছে স্যার আপনাকে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমি একটু অসুস্থ না, আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, তারপর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। সবাই একটু কোশ্চেনটা আনসার করেন। সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের পদের কথা বলা হয়েছে? আমরা একটু পড়ি, দেখেন কয়টা অনুচ্ছেদ আজকে পড়াই দিই সংবিধানের। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা পড়াই দিই সংবিধানে। আপনি দেখবেন 9 নং, 9 না 8 থেকে শুরু করি। 8 নম্বরে দেখবেন সংবিধানের মূলনীতি নিয়ে কথা বলা আছে। সংবিধানের মূলনীতি নিয়ে বলা আছে 8 নম্বরে। 9 নম্বরে বলা হয়েছে জাতীয়তাবাদ নিয়ে, জাতীয়তাবাদ। 10 নম্বরে কি নিয়ে বলা হয়েছে? সমাজতন্ত্র, সমাজতন্ত্র। আচ্ছা, 11 নম্বরে কি নিয়ে বলা হয়েছে? সমাজতন্ত্রের পরে কি আসবে? আমরা জানি যে গণতন্ত্র, গণতন্ত্র। 12 নম্বরে কি বলা হয়েছে? ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, 12 পরে আপনি এখানে পড়তে পারেন 18 কতে কি বলা আছে? জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। আচ্ছা, তাহলে এই যে জীব বৈচিত্র্য সম্পর্কে কথা বলা হয়েছে, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। আচ্ছা, বা পরিবেশ, জীব বৈচিত্র্য এবং পরিবেশ। তারপরে 19 নম্বরে কি বলা হয়েছে? 19 নম্বর বলা হয়েছে সমতা। সমতা মানে হচ্ছে সুযোগের সমতা, সুযোগের সমতা। ঠিক আছে, তারপর আপনি দেখবেন যে এখানে 22 নম্বর, 22 হচ্ছে নির্বাহী মাইনাস বিচার, মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে 22 নম্বরে। 23 আছে, 23 ক উপজাতি নিয়ে বলা হয়েছে, 23 কতে উপজাতি। ঠিক আছে, 27টা খুব ইম্পর্টেন্ট। এটাতে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমতা, দৃষ্টিতে সমতা। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন 8 নম্বরে মূলনীতি, 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র, 12তে ধর্মনিরপেক্ষতা, 18তে জীববৈচিত্র্য, 19-এ আছে সমতা সুযোগ, 12তে আছে নির্বাহী মাইনাস বিচার, 23-এ আছে দুঃখিত 19 এবং 22-এ আছে নির্বাহী মাইনাস বিচার, 23-এ আছে উপজাতি, 27-এ আছে আইনের দৃষ্টিতে সমতা। ঠিক আছে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবো। ওকে, পারা যাবে মুরব্বীরা, পারা যাবে কিনা? তাহলে সংবিধানে কত নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে? আমরা ওইটার কাছাকাছি গুলো একটু পড়ি। আপনি দেখবেন সংবিধানে কত নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে। সবাই একটু বলেন স্যার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ওয়াজিফা বলেছেন স্যার মনে থাকে না সংবিধান নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস দেবো শীঘ্রই সংবিধান নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস দেবো। ঠিক আছে, যেমন ধরেন আপনি সংবিধান মনে করতে পারেন না, কে বলছেন? ওয়াজিফা। দেখেন, আপনি যদি এভাবে মাথায় রাখেন যে মূলনীতি কয়টা? মূলনীতি 4টা। আপনি মাথায় রাখলেন NSDS, শুধু এই লাইনটা মাথায় রাখলেন NSDS, মূলনীতি NSDS। তাহলে মূলনীতি আপনি যদি এভাবে মাথায় রাখেন যে মূলনীতি সমান সমান NSDS, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, সোশ্যালিজম সমাজতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা। তাহলে মূলনীতি আপনি 8-এ দিয়ে দিবেন, তারপর বাকিগুলো ক্রমান্বয়ে 9, 10, 11, 12 শেষ। তাহলে NSDS আর মূলনীতি 5টা শব্দ মনে রাখলে 5টা অনুচ্ছেদ শেষ। 8 থেকে শুরু করবেন, 9, 10, 11, 12, এরকম অনেক ভাবে কিন্তু নিজের মতো করে মনে রাখা যায়। ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু ভালো করে পড়বেন। যেমন ধরেন আপনি 19 বছর বয়সে, এই যে আপনি ভার্সিটি অ্যাডমিশন দিতে যান 19 বছর বয়সে, সেখানে যদি কোটা থাকে তাহলে কি আপনার সুযোগের সমতা হবে? হবে না। তাহলে সুযোগের সমতাটা হচ্ছে 19 বছরে। 22 নম্বরে দেখেন নির্বাহী মাইনাস বিচার। আওয়ামী লীগ কিন্তু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কারণে এখন বাসটা খাচ্ছে। তাহলে 22 দিয়ে আপনি বাস দিয়ে মাথায় রাখতে পারেন, মানে আমি যেমন মজা করে মাথায় রাখি। 27 সমতা, 27 সমতা, এটা কাছাকাছি আছে না?
আইনের দৃষ্টিতে যে সমতাটা আছে 27 নম্বরে। এভাবে করে নানান টেকনিকে আপনি মনে রাখতে পারেন। টেকনিক দিয়ে কোনো সময় সত্যিকার অর্থে সাধারণ জ্ঞান শেখাটা একটা বোকামি। মাঝে মাঝে এমন হয় যে পরীক্ষার হলে গেছেন, টেকনিক মনে আছে কিন্তু টেকনিক দিয়ে কি শিখছেন তা মনে নাই, ঠিক আছে? তো সবসময় টেকনিকের পিছনে না, কিছু সময় একটু খেটে খেটে লিখে লিখে বারবার লিখে লিখে আত্মস্থ করতে হবে বিষয়গুলা। আচ্ছা, এটা আশা করছি সবাই পারবো আমরা। তাহলে যদি বলা হয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে, ন্যায়পালের কথা বলা হয়েছে 77 নম্বর অনুচ্ছেদে। এটাই হবে আনসার, রাইট আনসার হবে এটা। 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়ে কথা বলা হয়েছে। আমাদের সাথে কিন্তু 300+ স্টুডেন্ট যুক্ত আছেন প্রিয় স্যাররা। আমি একটু দেখি যে কে কোথা থেকে যুক্ত আছেন, এবং সবাই একটু কষ্ট করে একটু শেয়ার করে দেন। আমার সাথে আমার স্টুডেন্ট সাবিত আদনান যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম সাবিত, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ওকে, স্বপন দাস বলছে স্যার পড়ি আর ভুলে যাই। এটাই তো ভালো, আপনি ভুলে গেছেন, আপনি পড়ছেন, এটা কি চিন্তা করছেন? আপনি পড়ে ভুলে গেছেন আর আরেকজন পড়ে নাই, তার মধ্যে কিন্তু গ্যাপ আছে, একটা ডট হলেও গ্যাপ থাকবে। আপনি একটা ডট হলেও কিন্তু নতুন শিখেছেন। তাহলে এবার পড়বেন, ভুলে যাবেন, আবার পড়বেন, আবার ভুলে যাবেন, লিখে লিখে পড়বেন, আস্তে আস্তে মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস স্যার, এটা অনেক বড় একটা কন্টিনিউয়াস প্রসেস। শিক্ষাটা অনেক বড় একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি লিখে লিখে পড়বেন, ইনশাআল্লাহ সবাই পারবেন। ওকে, ইউসুফ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। শেরপুর থেকে জামিন যুক্ত আছেন, সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, নতুন যারা যুক্ত আছেন প্রিয় স্যাররা, পটুয়াখালী থেকে সবাই অনেকে যুক্ত আছেন। লিজা শেয়ার করে দেবেন প্লিজ। ওকে, তাহলে চলে যাচ্ছি আমরা সংবিধানের, এটা আমাদের ডান। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আজকে প্রশ্ন কম কিন্তু দুরন্ত ভাবে আমরা শেষ করব। গারুদা কোন দেশের বিমান সংস্থা? দেখি কে কে আনসার করতে পারবে, এটা কে আনসার করতে পারবে? রুমি যুক্ত আছে গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে, রেজওয়ান আলী যুক্ত আছে, নাজনুন তাজ স্নাতা, তারপরে আমাদের সাথে যুক্ত আছে সুমাইয়া, জাসমিন উদ্দিন, ওকে দুঃখিত জসিম উদ্দিন, সরি ভাই, জসিম উদ্দিন যুক্ত আছে, জানাতুল ফেরদাউস আছে, অনেকেই মাশাআল্লাহ যুক্ত হয়েছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ওকে, রুনা বেগম যুক্ত হয়েছে আমাদের সাথে। সুমাইয়া আক্তার বলছে স্যার মনে থাকে না। আসলে সত্যিকার অর্থে আপনি মনে রাখার জন্য আবারও বলতেছি, যে জিনিসটা বেশি মনে থাকবে না, আমি যেটা করতাম, আমার পার্সোনাল একটা শেয়ার করি অভিজ্ঞতা। আপনারা সবাই এক এক ধর্মের আছেন, অনেকজন অনেক ধর্মের আছেন। তো আমি কি করতাম, যে জিনিসটা আমার মনে থাকতো না, সেই জিনিসটা পড়ার আগে আমি একটা পার্টিকুলার, মানে আমার যেই সূরাটাই পছন্দ হইতো বা কোরআনের যে আয়াতটা পছন্দ হইতো, আমি সেটা একটু তিলাওয়াত করতাম, তারপর আমি ওইটা পড়তাম, লিখে লিখে পড়তাম, এবং কেন জানি না আমার সেটা মুখস্থ হয়ে যেত, এবং এটা একটা রহমত। এবং আপনি আপনার মতো করে করতে পারেন। যারা মুসলিম ধর্মের আছে তারা কিছু দুই একটা সূরার আয়াত পড়ে একটু নিজের মধ্যে একটু সান্ত্বনা এনে, একটু শান্তি এনে তারপর পড়তে পারেন। যারা হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনেরা আছেন, যারা বৌদ্ধ খ্রিস্টান আছেন, তারা আপনারা আপনাদের ধর্মাবলম্বীর বা ধর্মের যে শ্লোক গুলো আছে সেগুলো পড়ে আপনারা ট্রাই করতে পারেন। এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ রইল, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের এটা অনেক বেনিফিট হবে ইনশাল্লাহ। ওকে ওকে, তো সবাই একটু আনসার করেন। গারুদা কোন দেশের? গারুদা, গারুদা 3 নাম্বার একটু আনসার করেন। 3-এর 4, 3-এর 4, সবাই বলতেছে ইন্দোনেশিয়া। মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করেছে, সবাই বলতেছে ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়া ছাড়া আর কোন কোন জায়গার মূলত এই বিমানবন্দরগুলো গুরুত্বপূর্ণ? কে কে বলতে পারবেন স্যার, বলেন তো? এই ইন্দোনেশিয়া ছাড়া আর কোন কোন জায়গা আছে যেগুলা গুরুত্বপূর্ণ? কে কে বলতে পারবে? ইন্দোনেশিয়া ছাড়া আর কোন কোন জায়গাগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ? আচ্ছা, আপনারা বলেন তো। আমরা যদি বলি যে ডেনমার্কের বা অস্ট্রেলিয়া, বা ধরেন আমরা যদি আরো গুরুত্বপূর্ণ কিছু বলি, যেমন স্পেনের কি আছে? যেমন আমরা জানি যে ইবিরিয়া, দুঃখিত, ইরিরিয়া না, ইবিরিয়া। যদি এভাবে কোশ্চেন আসে যে ইবিরিয়া কাদের, ইবিরিয়া মূলত হচ্ছে স্পেনের। তাহলে স্পেনের আছে ইবিরিয়া, ঠিক আছে। আমরা যদি বলি যে লুফথানসা কাদের বিমান সংস্থা? এটা মূলত জার্মানিদের। এরকম অনেকগুলো নাম আছে যেগুলো বারবার পরীক্ষাতে আসে। তাহলে ইবিরিয়াটা হচ্ছে আপনার স্পেনের, লুফথানসা হচ্ছে জার্মানের। আপনি আরেকটা দেখবেন যেটা হচ্ছে কান্টাস এয়ারলাইন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কান্তাসটা কাদের? কান্তাসটা হচ্ছে অস্ট্রেলিয়াদের। যারা অস্ট্রেলিয়াতে যান তারা কিন্তু দেখেন, বা অস্ট্রেলিয়াতে কারো যদি পরিচিত কেউ গেছে, দেখবেন যে তারা কান্তাস এয়ারলাইন্স থেকে মূলত তারা টিকিট কিনেছে। হ্যাঁ, তো কান্তাস হচ্ছে কোথাকার? অস্ট্রেলিয়া, কান্তাস, এটা একটু মাথায় রাখবেন। তারপর আপনি দেখবেন যে বারিজ আছে, ব্রাজিলের আছে বারিজ কোথাকার? বারিজ হচ্ছে ব্রাজিলের। তাহলে ব্রাজিলের আছে বারিজ। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে। যেমন ইতালির আছে আল ইটালিয়া একটা আছে, এমন অনেকগুলো গুরুত্বপূর্ণ আছে,
ঠিক আছে, বাংলাদেশের বিমান সংস্থার নাম কি? এটা হচ্ছে বাংলাদেশ বিমান। বাংলাদেশের নাম কি বলেন তো? বাংলাদেশ বিমান। বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ বিমান। ঠিক আছে, তো এটা একটু ভালো করে পড়বেন। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, গারুদা যে নামটা আমরা পড়েছি, গারুদা, এই গারুদা মূলত ইন্দোনেশিয়া সম্পর্কে কে না জানেন? পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটা হচ্ছে ইন্দোনেশিয়া। 17,504টা দ্বীপ আছে ইন্দোনেশিয়াতে, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সুমাত্রা। আবার পৃথিবীর বিখ্যাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় যে প্রণালী, মালাক্কা প্রণালী আছে ইন্দোনেশিয়াতে, সুন্দা প্রণালী আছে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়ার সাথে তার কিন্তু কানেকশন আছে, এবং বিশ্বের একটা হাব পয়েন্ট হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে এটা একটু ভালো করে পড়বেন, ইন্দোনেশিয়া থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। তাহলে সবাই বলেন স্যার এতটুকু পর্যন্ত ডান কিনা? 3 নাম্বারটা কি ডান? সবাই একটু বলেন তো 3 নাম্বারটা কি ডান? আচ্ছা, আমাদের সাথে কিন্তু আমাদের বস আছে, হ্যাঁ আমাদের, স্যার আবার হচ্ছে বস নামটা শুনতে চায় না, লিডার, হ্যাঁ আরো সবকিছু কি কি বলবো স্যার বলেন? একটা কমন নাউন, একটা কমন নাউন ছাড়া আর কিছু বলেন। নেন স্যার একটু কথা বলেন, আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। শিক্ষার্থী আসলে আর এখন বলতেছি না, সবাই তো চাকরির জন্য এখানে কাজ করতেছে। ঠিক। তো লাইভ তো শুধু লোকজন বাড়তেছে আলহামদুলিল্লাহ, 350, 400, 500। 3 কলিজায় ঢুকছে, মানে 3 নাম্বারটা কলিজায় ঢুকে গেছে। ও মাই গড, হোয়াট এ শট, ওভার দ্য টপ, হাই হ্যান্ডসাম। আচ্ছা, তো আপনারা সবাই মনে হয় আমাদের মঈন স্যারের ক্লাস খুবই এনজয় করছেন, সুন্দরভাবে শিখতেছেন। পানি স্যার, অলরাউন্ডার স্যার, পানি, ও মাই গড। আচ্ছা, তো আপনাকে বলছে, আপনি ম্যাথে বস, আপনি ইংরেজিতে বস, জিকে তে বস, বাংলাতে বস, ক্লাস করেন, আমাদের টিউটোরিয়ালের পাশে থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আগামীকাল হয়তো দেখা হবে সকাল 10টায়। আপনারা সবাই লাইভে থাকবেন, সকাল 10টায় সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হব। আর স্যার আছেন সার্বক্ষণিক, কিন্তু আমাদের মঈন স্যার আমাদের মানে কলিজার টুকরা, ভালোবাসার হীরামানিকের খনি। ঠিক আছে, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যারকে। স্যার আসলে সত্যিকার তথ্যে অনেক নিজে ভালো মানুষ, তো সবাইকে ভালো মানুষ এবং বাড়িয়ে বাড়িয়ে একটু গুণগান করে, এটা হচ্ছে স্যারের একটা অনেক ভালো দিক। তো স্যারের জন্য অনেক অনেক দোয়া স্যার, অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীদেরকে একটু দোয়া করবেন যেন সবাই চাকরি পেয়ে যায়। পানি স্যার, হ্যাঁ কাল কিন্তু ম্যাথ ক্লাস করাবো, পানি করতে হবে। হ্যাঁ ইসলাম স্যার, ও আমি, হ্যাঁ আপনাকে বলছি, আপনি তো বুঝলেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। হ্যাঁ স্যার বাসায় রওনা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারা যাবে। আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি, আমাদের 4 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সুপার 7? দেখেন একটু সবাই একটু কোশ্চেনটা একটু খেয়াল করেন প্রিয় স্যাররা। নিচের কোন দেশটি সুপার 7 এর, সুপার 7 এর অন্তর্ভুক্ত? নিচের কোন দেশটি সুপার 7 এর অন্তর্ভুক্ত? তাহলে আপনাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যে নিচের কোনটি সুপার 7 এর অন্তর্ভুক্ত। আনসার করেন। ইমরান উদ্দিন কাদেরি সাইড আছেন আমাদের সাথে, নিঝুম তাজ আছেন আমাদের সাথে। ওকে, ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ পানি স্যার, পানি স্যার আছে আমাদের সাথে। আমাদের পানি স্যার কিন্তু সেই, ঠিক আছে। ওকে, তারপর আমাদের রাসেল আহমেদ পানি স্যার বলেছেন। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই একটু বলবো, আমরা 4 নাম্বারটা খুবই দ্রুত একটু আনসার করবো। নিচের কোন দেশটি সুপার 7 এর অন্তর্ভুক্ত? সুপার 7 বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে আসি, সেটা হচ্ছে 4 টাইগার্স কারা? 4 টাইগার্স, 3 টাইগার্স আছে, 4 টাইগার্স আছে। হ্যাঁ, তো 4 টাইগার্সটা আপনি একটা শর্ট ফর্ম দিয়ে মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে সীতাদহ। সীতাদহ দিয়ে মাথায় রাখতে পারেন। আমরা জানি না যে 1829 সালে লর্ড ব্যান্টিক কিন্তু বলেছিলেন যে তিনি কিন্তু সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন, অর্থাৎ এই যে জামাই মারা গেলে যে বউটারেও মেরে ফেলতে হয়, পুড়ে ফেলতে হয়, বারবিকিউ। তো এই যেটা যে করতো, তারা একটা অমানবিক কাজ যে করতো, তো সেই কাজটাকে বন্ধ করেছিল লর্ড ব্যান্টিক 1829 সালে। এবং আমরা জানি যে ওই সতীদাহ শব্দটা থেকে আমরা মাথায় রাখবো সীতাদহ। সীতাদহতে কি কি আছে, কোন কোন দেশগুলো আছে? আছে সিঙ্গাপুর, আর আছে কে? তাইওয়ান আছে কে? দক্ষিণ কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, আর কে আছে? হংকং আছে। তাহলে সীতাদহতে আমরা 4টা দেশ পেলাম, একটা হচ্ছে সিঙ্গাপুর, একটা তাইওয়ান, একটা দক্ষিণ কোরিয়া, আর একটা হংকং। এতটুকু পারা যাবে কিনা স্যার? সবাই রাইট আনসার করেছে। ফিলিপাইন, মাশাআল্লাহ, ফিলিপাইন আনসার করতেছে। ওকে, একজন বলছে সিঙ্গাপুর হবে না। হ্যাঁ, সিঙ্গাপুর হবে না। 4 আনসার করতেছে ফিলিপাইন রাইট আনসার এখানে।
কেন রাইট আনসার আমি বলতেছি। আপনি যখন ফোর্ট টাইগার্স থেকে সুপার 7-এ চলে যাবেন, তখন মাথায় রাখতে হবে এই ফোর্ট টাইগার্সের 4টা দেশের সাথে আপনি শুধু লিখে দিবেন থামাই। কি লিখে দিবেন? থামাই। অর্থাৎ আমরা বলি না যে সতীদাহটাকে একটু থামাই বা সতীদাহটাকে বন্ধ করতে হবে, তো আপনি বললেন যে সীতাদহ থামাই। সীতাদহ থামাই, তাহলে সীতাদহ থামাইটা একটু মাথায় রাখবেন। থা থেকে কি? থা থেকে হচ্ছে থাইল্যান্ড। থা থেকে থাইল্যান্ড। ম থেকে কি বলতো? ম থেকে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া, ঠিক আছে। আর ই থেকে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। তাহলে আমাদের প্রশ্নটা কি করেছে? নিচের কোন দেশটি সুপার 7-এর অন্তর্ভুক্ত? প্রশ্ন একটু ভুল আছে, হবে 9। কি হবে? 9। দেখেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর আছে। থাইল্যান্ড, থাইল্যান্ড আছে না? এই যে আছে। দক্ষিণ কোরিয়া আছে। নাই কোনটা? ফিলিপাইন নাই। তাহলে 9 হবে আনসার, ঠিক আছে। এটা প্রশ্ন একটু ভুল আছে। যদি বলা হয় নিচের কোন দেশটি সুপার 7-এর অন্তর্ভুক্ত নয়, সুপার 7-এর অন্তর্ভুক্ত নয় যদি বলে 9, সেক্ষেত্রে কোনটা হবে বলেন তো? আনসার হবে অবশ্যই হবে ফিলিপাইন, কারণ ফিলিপাইন কিন্তু সুপার 7-এর অন্তর্ভুক্ত না। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? ওকে, শহীদ ইসলাম অনেক ধন্যবাদ। মানুষের জন্য যে দোয়া করে আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখে। আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া রাখি, ঠিক আছে। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা। ওকে, অনেক অনেক ধন্যবাদ যারাই যুক্ত হচ্ছেন। প্রিয় স্যার, একটু কষ্ট করে আজকে একটু শেয়ার করে দেবেন। ওকে, ঠিক আছে। স্যার কি বলেছেন? স্যার আপনাদের স্যার আমার টেকনিকটা মনে থাকে না। মনে থাকে না কেন? আমি আবারও বলে দিচ্ছি, মনে না থাকার কোনো অপশন নাই। মনে থাকতেই হবে এবং মনে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এভাবে পড়ি যে সুপার 7 মনে রাখার টেকনিকটা কি, সেটা হচ্ছে সীতাদহ থামাই। কি বলেন তো? সীতাদহ থামাই। তাহলে সীতাদহ থামাই থেকে সিঙ্গাপুর আছে, তাইওয়ান আছে, দক্ষিণ কোরিয়া আছে, হংকং আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। তাহলে এটা দিয়ে টোটাল 7টি রাষ্ট্র আমরা কিন্তু মাথায় রাখতে পারি এবং সেগুলো মূলত সুপার 7-এর অন্তর্ভুক্ত। সবাই একটু বলেন প্রিয় স্যার ডান কিনা? ডান ডান ডান, সবাই বলেন প্রিয় স্যার ডান কিনা। সবাই একটু বলেন স্যার ডান কিনা। ওকে ওকে, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো তো। সবাই একটু বলবো পারবো কিনা, সবাই একটু বলেন পারবো কিনা, ক্লিয়ার কিনা। আশা করছি পারবো। সত্যিকার অর্থে আপনি পারবেন, আমি আপনারাই বলতেছি আপনি পারবেন। কিভাবে বললাম? কারণটা হচ্ছে আপনি এই বর্তমান সময়ে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট দেখবেন মানে চুন থেকে, মানে এটা বলে নাকি পান থেকে চুন খুঁজতে না খুঁজতে সে ডিপ্রেশনে পড়ে যায়। কেউ ধরেন যে এই যে মানে এই যে গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছে, কেউ বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে, কেউ প্রেমিক নিয়ে পড়ে আছে, প্রেমিকা নিয়ে পড়ে আছে, কেউ পড়ে আছে হুদাই টেনশন নিয়ে, কেউ পড়ে আছে জীবনের উপরে দোষ চাপিয়ে দেওয়ার উপরে, কেউ পড়ে আছে আমার কাছে টাকা নাই রে, এই নাই রে, সেই নাই রে, এগুলোর উপরে। আর আপনি সবকিছুটাকে ছেড়ে নিজের ক্যারিয়ারের জন্য ফোকাস করেছেন এবং পড়াশোনা করতেছেন এবং লাইফ ক্লাসে আছেন, এত কিছুকে ডাইভার্ট করে। তাহলে এটা অনেক বড় একটা নেয়ামত এবং আমি বিশ্বাস করি যেহেতু আপনি এত কিছুকে ছেড়ে ক্লাস পর্যন্ত আসতে পারছেন, আপনি অনেক কিছু ছেড়ে ইনশাল্লাহ অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য অনেক দোয়া। প্রিয় ভাই বোন, পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখেন, সংসপ্তক নামক ভাস্কর্যটির ভাস্কর কে? এটা কে বলতে পারবে? তিনি কিন্তু, আমি একটু বলে দেই, তিনি কিন্তু রিসেন্ট মারা গেছেন। কেমন? তিনি কিন্তু রিসেন্ট মারা গেছেন। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্য। তো যে ভাস্কর কিন্তু কিছুদিন আগে মারা গেছেন। সবাই একটু খুবই দ্রুত বলতে হবে। সবাই 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 একটু খুবই দ্রুত বলতে হবে প্রিয় স্যাররা, যে ভাস্করের নাম কি? সবাই একটু বলতে হবে ভাস্করের নাম কি? বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ভাস্কর, ঠিক আছে। সবাই একটু বলেন ভাস্করের নাম কি? দেখি কে কে বলতে পারে ভাস্কর্যের নাম তো দেখলেন, সংসপ্তক, যেটা কোন বিশ্ববিদ্যালয় আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? কে বলতে পারবে? দোয়া করবেন স্যার, অবশ্যই অবশ্যই, সকলের জন্য দোয়া, অনেক দোয়া। তাহলে নিতুন কুণ্ড হবে না, আবরার হোসেন হবে না,
হামিদুজ্জামান খান, পরে বলতেছি মৃণাল দত্ত হবে না, তাহলে আনসার তো কোনটা হবে? হামিদুজ্জামান খান। আনসার হবে গ গ হামিদুজ্জামান খান। রাইট রাইট, হামিদুজ্জামান খান। তাহলে সবাই দেখি কে কে হামিদুজ্জামান খান আনসার করেছেন। মাশাআল্লাহ, সবাই সবাই রাইট আনসার করতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হামিদুজ্জামান খান, ওকে। হামিদুজ্জামান খান থেকে আরো কিছু পড়াই রাখি যে হামিদুজ্জামান খান থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং তার কি আর কি ভাস্কর্য আছে। দেখেন, তার আরো কিছু ভাস্কর্য আছে, আপনি দেখবেন। যেমন আমরা যদি বলি যে তার একটা ভাস্কর্য আছে যেটা নাম হচ্ছে বিজয় কেতন। বিজয় কেতন। এখন বিজয় কেতনটা কি জিনিস? এই বিজয় কেতনটা হচ্ছে ঢাকা সেনানিবাসে অবস্থিত একটা ভাস্কর্য। ঢাকা সেনানিবাসে অবস্থিত একটা ভাস্কর্যের নাম হচ্ছে বিজয় কেতন। এটাও কে করেছে? করেছে হামিদুজ্জামান খান। তার ভাস্কর্যগুলো লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। বিজয় কেতন হচ্ছে তার একটা ভাস্কর্য যেটা ঢাকা সেনানিবাসে আছে। পাশাপাশি তিনি মতিঝিলে, বাংলাদেশ ব্যাংক আছে না, আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিতে যান, বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিতে গেলে মতিঝিলের পাশে কিন্তু আপনি দেখবেন একটা ভাস্কর্য আছে যেটার নাম হচ্ছে ইউনিটি। তাহলে ইউনিটি নামের একটা ভাস্কর্য আছে, ইউনিটি। বা আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের আশেপাশে যান, হ্যাঁ, পরীক্ষার কারণে বা যে কোনো কারণে, তো আপনারা দেখবেন যে ইউনিটি কোথায় আছে? বাংলাদেশ ব্যাংকের পাশেই মতিঝিল নামক অঞ্চলে, কিন্তু মানে মতিঝিল এরিয়াটাতে কিন্তু এটা আছে। পাশাপাশি আছে জাগ্রত বাংলা। জাগ্রত চৌরঙ্গি এক জিনিস আর জাগ্রত বাংলা আর এক জিনিস। তাহলে জাগ্রত বাংলা এটা আছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তাহলে জাগ্রত বাংলাটা আছে ব্রাহ্মণবাড়িয়া। ভেরি গুড, সবাই রাইট আনসার করতেছে। হামিদুজ্জামান খান, মাশাআল্লাহ, রাইট আনসার। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোন, সবাই একটু হাইলাইট করে দেন কষ্ট করে। আপনারা যারা যারা নতুন যুক্ত হয়েছেন একটু শেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে? আপনারা শেয়ার করলে আমাদের টিউটোরিয়াল যে ফ্যামিলি আছে, টিউটোরিয়াল ফ্যামিলিটা একসময় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান হবে এবং আমরা রাখি। এখন আমরা বিশ্বাস করি যে আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা পরিবার, যারা আপনাদেরকে অবশ্যই সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, ঠিক আছে? ওকে ওকে, সংসপ্তক। ওকে, আশা করছি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? প্রিয় স্যার, সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি আপনাদের একটু কমেন্টগুলো দেখি। ওকে, অনেকে বলেছেন ক্লিয়ার। ওকে, সংসপ্তক নামক ভাস্কর্যটি হামিদুজ্জামান। জসিমউদ্দিন বলেছেন, অনেক ধন্যবাদ। ইসরাত আছে আমাদের সাথে, তৌহিদ আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ, ভেরি গুড, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা ছাড়াও আমরা জানি যে তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরো কিছু ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ভাস্কর্য আছে। আর দুইটা লেখা দিচ্ছি, বেশি লেখাবো না, দুইটা লেখা দিচ্ছি। একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়ী, এটা লিখে রাখতে পারেন, এটা মাত্রই মনে আসলো, মৃত্যুঞ্জয়ী। এই মৃত্যুঞ্জয়ীটা কোথায় বলেন তো? এই মৃত্যুঞ্জয়ীটা হচ্ছে আগারগাঁওতে। তাহলে মৃত্যুঞ্জয়ী যে ভাস্কর্য, এটা কোথায় আছে? আগারগাঁও। আর তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে যেটার নাম হচ্ছে শান্তির পায়রা। এই শান্তির পায়রা যেটা, এটা আছে মূলত টিএসসি ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে শান্তির পায়রা, বিজয় কেতন, ইউনিটি, জাগ্রত বাংলা, মৃত্যুঞ্জয়ী, এগুলা ছাড়া আরো অনেকগুলো আছে। আর স্বাধীনতা চিরন্তন নামের একটা ভাস্কর্য আছে, ফ্রিডম নামের একটা ভাস্কর্য আছে। তো এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো প্রিয় স্যাররা, সংসপ্তক নামক ভাস্কর্যটি আশা করছি সবাই পারবেন। ওকে, হামিদুজ্জামান খান, ভেরি গুড। তাহলে আশা করছি সবাই পারবেন। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন প্রিয় স্যাররা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি একটু কমেন্টে দেখতে চাই, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। আমরা এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা পরে কোশ্চেনে চলে যাব, কিন্তু সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। আচ্ছা, আমাদের ভাইরা বলেছেন যে ভাই ক্লিয়ার, স্যার ক্লিয়ার। ওকে, শান্তির পায়রা আছে টিএসসি তে, ঢাবিতে। ওকে, ভেরি গুড। আচ্ছা, একজন বলেছেন স্যার শিল্পীটা মারা যায় কবে? আচ্ছা, মারা গিয়েছে কবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটাই তো বলি নাই। তিনি মারা গেছে এটাই তো বলি নাই। তিনি মারা গেছে 20 জুলাই 2025, এটা মাথায় রাখবেন। এবং তিনি জন্মগ্রহণ করেছিল 1946। তাহলে 1946 জন্ম, 20 জুলাই 2025 মারা গেছে, অর্থাৎ 2025 সালে জুলাই মাসে মারা গেছে তিনি কিন্তু 21 পদক পাওয়া একজন লোক, ঠিক আছে?
তাহলে সবাই বলেন এতটুকু পর্যন্ত ডান কিনা? প্রিয় স্যার সবাই বলেন ডান কিনা? এতটুকু পর্যন্ত পারবো কিনা আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নতুন কিছু শিখলাম। রাজিয়া সুলতান আলহামদুলিল্লাহ, ওকে, ভেরি গুড। শান্তির পায়রা রিমজিন আছে আমাদের সাথে, ক্লিয়ার। সাবিয়া বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার বলেছেন, ভেরি গুড। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, দেরি না করি। নিচের কোনটি মাইক্রোনেশিয়ার দেশ? এই প্রশ্নটা তো একটু ভিন্ন রকম। আমরা জানি, আপনারা আনসার করতে থাকেন, তারপর আমরা একটু বলি, একটু ভিন্ন। আমাদের পৃথিবীতে মহাদেশ আছে কয়টা বলেন তো? এই পাশটাতে হচ্ছে এশিয়া, এই পাশটাতে হচ্ছে ইউরোপ, এই পাশের অঞ্চলটাতে হচ্ছে আফ্রিকা, এই দিকের অঞ্চলটা উত্তর আমেরিকা, নিচে আছে দক্ষিণ আমেরিকা, এই পাশে অ্যান্টার্কটিকা, আর এদিকে আছে ওশেনিয়া। এই যে ছোট্ট যে মহাদেশটা ওশেনিয়া, ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ আছে 14টি, এশিয়াতে আছে 44টা, ইউরোপে আছে 48টা, আফ্রিকাতে আছে 54টা, উত্তর আমেরিকাতে আছে 23টা, দক্ষিণ আমেরিকাতে আছে 12টা, এবং অ্যান্টার্কটিকাতে কোনো স্বাধীন দেশ নেই, অর্থাৎ 0। এখন এতগুলা দেশ, 195টা দেশের মধ্যে এই যে 14টা দেশ, অর্থাৎ ওশেনিয়া, এই যে ওশেনিয়া, এই ওশেনিয়ার অংশের একটা অংশ হচ্ছে মাইক্রোনেশিয়া। খুবই দুঃখিত সবাই, প্রিয় স্যাররা সবাই একটু বলেন নিচের কোনটি, আলহামদুলিল্লাহ, নিচের কোনটি মাইক্রোনেশিয়ার দেশ? মাইক্রোনেশিয়ার দেশ কি হতে পারে? আনসার, আনসারটা কি ফিজি, আনসারটা কি কিরিবাতি, আনসারটা কি সলোমন, নাকি আনসারটা কি সামোয়া? কোনটা হবে বলেন, কে হবে? আপনার আনসার করতে করতে আমি একটু বলে দেই, দেখেন মাইক্রোনেশিয়ার রাষ্ট্রগুলো কিভাবে মাথায় রাখবেন, ঠিক আছে? মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। আচ্ছা, মাইক্রোনেশিয়ার পরে আগে একটু ধাপে ধাপে বলে নিই। যেহেতু বললাম যে ওশেনিয়াতে দেশ আছে কয়টা, ওশেনিয়া মহাদেশে সব পড়াই দেবো আজকে, ওশেনিয়া মহাদেশ শেষ করে দেবো। ওশেনিয়া মহাদেশে দেশ আছে 14টি, তার মধ্যে বৃহৎ দেশ আছে 2টি। কি কি বলেন তো? একটা হচ্ছে অস্ট্রেলিয়া, যে কারণে এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ নামে ডাকা হয়। আর একটা হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড যেখানে প্রথম নারীরা ভোটাধিকার পায়, সেই নিউজিল্যান্ড। এখন এগুলা ছাড়াও আর 12টি দেশ, বাকি যে 12টি দেশ আছে সেগুলা বিশেষ 3টা অঞ্চলে বিভক্ত। কয়টা অঞ্চলে? 3টা অঞ্চলে। একটার নাম হচ্ছে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া, একটার নাম হচ্ছে পলিনেশিয়া, পলিনেশিয়া, আর আরেকটা নাম হচ্ছে মেলানেশিয়া। এটা অনেকে মেলানেশিয়া বলে, অনেকে মিলোনেশিয়া বলে, একই কথা, মেলানেশিয়া অথবা মিলো বা মিলেনেশিয়া। তাহলে দেখেন, আমরা বললাম ওশেনিয়া মহাদেশে দেশ আছে 14টা, তার মধ্যে সবচেয়ে বড় 2টা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমরা যদি বলি নিউজিল্যান্ড। আর আমরা দেখলাম যে এই বাকি 12টা যে দেশ, 12টা দেশ, এই 12টা দেশ পলিনেশিয়াতে আছে, মাইক্রোনেশিয়াতে আছে, মেলানেশিয়াতে আছে, এবং সেগুলোই আমরা মূলত ভেঙে 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 ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, একটু খেয়াল করেন। আপনি যদি এটাতে ঝামেলা পাকায় যে এই 3টার নাম মনে থাকে না, আপনি একটা টেকনিক ফলো করতে পারেন, সেটা হচ্ছে পলি মাইক্রো নিয়ে মেলায় যায়, অথবা আমি আরো সুন্দরভাবে লিখে দেই, দাঁড়ান, এটা একদম ইজি ভাবে লিখে দেই। যদি এভাবে করা হয়, এই তো পলি করে, এই তো পলি মেলায় যায় মাইক্রো দিয়ে। এই লাইনটা যদি আপনি মাথায় রাখতে পারেন, অনেক কিছু শেষ হয়ে যাবে। দেখেন, পলি মেলায় যায় মাইক্রো দিয়ে, পলি মেলায় যায় কি দিয়ে? মাইক্রো আছে না, আমরা বলি না যে মাইক্রো গাড়ি, অর্থাৎ যে হাইস গুলাকে বলি আর কি, কার গুলাকে যেগুলাকে বলি আমরা, নোহা যে গাড়িগুলো আছে, মাইক্রো বলি আমরা। তাহলে পলি মেলায় যায় মাইক্রো দিয়ে, তাহলে পলি মেলায় যায় মাইক্রো দিয়ে। সবাই একটু কমেন্ট করেন তো টেকনিকটা, এই টেকনিকটা একটু সবাই কমেন্ট করেন, পলি মেলায় যায় মাইক্রো দিয়ে। তাহলে এটা দিয়ে আপনি কি মাথায় রাখবেন? দেখেন, আপনি মাথায় রাখবেন 3, 4, 5। 3, 4, 5 মানে পলিনেশিয়াতে দেশ আছে 3টা, মেলানেশিয়াতে দেশ আছে 4টা, মাইক্রোনেশিয়াতে দেশটা আছে 5টা। তাহলে 3, 4, 5, পলি, মেলা, মাইক্রো। আর সবগুলোর সাথে তো অবশ্যই কি আছে?
নেশিয়া, 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 পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া। ওকে, রনু আছেন আমাদের সাথে, অনেকে যুক্ত আছেন। স্যার এত কিছু মনে রাখেন কি হবে, হয়ে গেছে, পড়াতে পড়াতে হয়ে গেছে, এবং আপনাদের হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে প্রিয় স্যাররা সবাই একটু বলেন এই টেকনিকটা পারবো কিনা। পলি মেলায় যায় মাইক্রো দিয়া বা মাইক্রো দিয়ে। তাহলে পলি যদি মেলায় যায় মাইক্রো দিয়ে, এই তো সবার আগে কে বলেছেন টেকনিকটা, বলেছেন সরকার এনামুল হক বলেছেন, মাশাআল্লাহ। ওকে, রামিশা বলেছেন, রাজিয়া বলেছেন, ওকে, সুরভি বলেছেন, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নুরানি জান্নাত বলেছেন, ভেরি গুড। তারপর পান্নু স্যার বলেছেন, ওকে। রিমজিন বলেছেন পলি মেলায় যায় মাইক্রো দিয়া, তাই না? হ্যাঁ, মেলায় যায় মাইক্রো দিয়া, এই তো, ভেরি গুড। আমরা সবাই মেলায় ঘুরতে যাব, যেদিন আমরা সবাই একটা ভালো চাকরি পেয়ে যাব, আমাদের বাবা মায়ের নিয়ে খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, তাদেরকে ভালো ভালো জিনিস কিনে দেবো ইনশাল্লাহ। এটাই আমাদের ড্রিম হওয়া উচিত সবার, ঠিক আছে? পলি মেলায় যায় মাইক্রো দিয়া, রাইট, এই তো, পলি মেলায় যায় মাইক্রো দিয়া। ওকে, পলি মেলায় যায় মাইক্রো দিয়া, তাহলে সবাই আশা করি পারবো। তাহলে দেখেন, পলিনেশিয়াতে দেশ আছে কয়টা? 3টা। মেলানেশিয়াতে কয়টা? 4টা। মাইক্রোনেশিয়াতে কয়টা? 5টা। কথা কি বুঝতে পারছি? তো সেগুলো একটু ভালো করে একটু দেখি যে মূলত কি কি আছে। দেখেন, এবার আমি ইন্ডিভিজুয়ালি সবগুলো দেশ নিয়ে একটু পড়াই। পলিনেশিয়ার দেশগুলো, মাইক্রোনেশিয়ার, মেলানেশিয়ার যে দেশগুলো আছে এগুলো উপরে টেকনিকটা থাকুক, টেকনিকটা সবাই লিখুক। এর মধ্যে আমরা পলিনেশিয়া, মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়ার অঞ্চলের যে দেশ, সেই দেশগুলো একটু জানার চেষ্টা করি। দেখেন, প্রথমে আসি পলিনেশিয়াতে আসি। পলিনেশিয়া, কি হইল? পলিনেশিয়া, পলিনেশিয়া। তাহলে পলিনেশিয়াতে কয়টা পড়ছিলাম? দেশ আছে 3টা। 3টা কি কি? একটা হচ্ছে সামোয়া, একটা হচ্ছে সামোয়া, একটা হচ্ছে টোঙ্গা, টোঙ্গা, আর একটা হচ্ছে টুভ্যালু, টুভ্যালু। তাহলে সামোয়া, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া, টোঙ্গা, টুভ্যালু, ঠিক আছে? এই তো, পলি মেলায় যায় মাইক্রোনিয়া, এই তো, সাবাস, ভেরি গুড। তাহলে পলিনেশিয়া আমাদের শেষ। পলিনেশিয়াতে 3টা, সামোয়া, টোঙ্গা, টুভ্যালু, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কে আছে? মেলানেশিয়া, মেলানেশিয়া। মেলানেশিয়াটাতে কয়টা আছে? 4টি। 4টা কি কি? যেমন আমরা যদি বলি যে ভানুয়াতু আছে, ভানুয়াতু, ভানুয়াতু, ঠিক আছে? তারপর আমরা যদি বলি সলোমান দ্বীপপুঞ্জ, সলোমান দ্বীপ, সলোমান দ্বীপপুঞ্জ, ঠিক আছে? তারপর আমরা যদি বলি ফিজি, ফিজি, তারপরে হচ্ছে সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ঠিক আছে? এগুলা থেকে আপনাদের বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? আর আরেকটা কি আছে বলেন? ভানুয়াতু, সলোমান দ্বীপপুঞ্জ, ফিজি। খুবই খুবই গুরুত্বপূর্ণ আরেকটা দেশ আছে, দেশটার নাম কি বলেন তো একটু? মাথায় আসতেছে না কেন? আর ওই পাশটা কি কি? ওই পাশটা লিখে নিই, তাহলে হয়তো এটা চলে আসবে। বলেন ওই দেশটার নাম কি? মাইক্রোনেশিয়াটা একটু বলে রাখি। মাইক্রোনেশিয়াটা একটা খুব মজার টেকনিক দিয়ে মাথায় রাখতে পারবেন, সেটা হচ্ছে মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে দিয়ে মাথায় রাখতে পারবেন, ঠিক আছে? ও হ্যাঁ, পাপুয়া নিউ গিনি, মাথায় আসতেছিল না, পাপুয়া নিউ গিনি। তাহলে পাপুয়া নিউ গিনি, ফিজি, ভানুয়াতু, সলোমান দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে? ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। মোহাম্মদ ঈশা আছেন আমাদের সাথে, বলছে স্যার আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছে আপনাদের মঈন স্যার, এতটুকুই পরিচয়, এবং মঈস জিকে বইয়ের লেখক, এটা একটু বাড়তি পরিচয় হিসেবে নিতে পারেন, এতটুকুই, বাড়তি পরিচয়টা না দেই। ওকে, তাহলে আমরা যদি বলি যে পলিনেশিয়া হচ্ছে 3 মানে কি? সেখানে সামোয়া আছে, টোঙ্গা আছে, টুভ্যালু আছে। মেলানেশিয়াতে আছে 4টা, ভানুয়াতু, সলোমান দ্বীপপুঞ্জ, ফিজি এবং পাপুয়া নিউ গিনি। আচ্ছা, মাইক্রোনেশিয়াতে আছে 5টা। কি দিয়ে মাথায় রাখবো? মাইক্রোনেশিয়াতে একটু কমেন্টে করেন, সবাই একটু কমেন্ট করেন। মাইক্রোনেশিয়া, মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে, এই মামা নাকি পালাইছে। মাইক্রোনেশিয়া দিয়ে কি মাথায় রাখবেন? মামা নাকি পালাইছে। এটা দিয়ে আমরা কিভাবে শিখবো? চলেন এটা একটু শিখে নেই।
সবাই বলবেন যতটুকু পড়ছি এতটুকু ক্লিয়ার কিনা। প্রিয় স্যাররা সবাই একটু বলেন তো যা পড়ছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। ওকে, রাসেল বিন আব্দুল খালেক, মামা নাকি পালাইছে। হ্যাঁ, এবার চলেন মামা নাকি পালাইছে একটু ক্র্যাক করি। একজন বলেছে স্যার এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। হ্যাঁ, অ্যাডভান্স বলতে এই প্রশ্নটা এসছে একটা ব্যাংক জবে, যদি ওটা ইংরেজিতে আসছিল আমি বাংলায় আপনাদেরকে প্রশ্নটা সাজিয়েছি। প্রশ্নটা আসছিল এভাবে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ আন্ডার দ্য রেজিম অফ মাইক্রোনেশিয়া। তাহলে মাইক্রোনেশিয়া রেজিমের অধীনে বা অঞ্চলে কোন দেশটা আছে, এভাবে প্রশ্নটা আসছিল। তো আমি বাংলাতে আপনাদের জন্য সাজিয়েছি যেন এটা ইজি মনে হয়। যাই হোক, তাহলে চলেন এবার মাইক্রোনেশিয়া পড়ি। কঠিন জিনিস পড়লে পড়া হয়ে যায়, সবসময় সহজ পড়লে হবে নাকি। মামা নাকি পালাইছে, মামা থেকে দেখেন, মামা থেকে একটা মা থেকে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ। আচ্ছা, আরেকটা মা থেকে হচ্ছে মাইক্রোনেশিয়া, অর্থাৎ মাইক্রোনেশিয়া নামের একটা দেশই আছে, আবার একটা অঞ্চলও আছে, আবার কি আছে, একটা দেশও আছে। তাহলে মাইক্রোনেশিয়া। না কি না থেকে হচ্ছে নাউরু, নাউরু, আবার নারু লেখে না যে নারু, এটা হচ্ছে নাউরু। আর কি থেকে হচ্ছে কিরিবাতি, কিরিবাতি। আর আমরা যদি বলি পালাইছে, পালাইছের পালাইছে শব্দটা থেকে মাথায় রাখবেন পালাও। তাহলে দেখেন কয়টা হইল, মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে। পারা যাবে মুরব্বীরা বলেন, আর ঝামেলা হবে নাকি না বলেন, মাইক্রোনেশিয়ার ঝামেলা আর হবে কিনা বলেন। মামা নাকি পালাইছে, মাইক্রোনেশিয়া। হ্যাঁ, মামা নাকি পালাইছে, সাবাস। মিলন হায়দার বলছে মামা নাকি পালাইছে। সীমান্ত আছেন আমাদের সাথে, সীমা, সুরমা, আমাদের সাথে ঋতু গোলদার আছেন, রূপা খাতুন, সবাই রাইট আনসার করেছে। ওকে, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করেছে। তাহলে সকলে যেহেতু রাইট আনসার করেছে, আমরা বেশি দেরি না করি পরের প্রশ্নটাতে চলে যাই। অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতা কে? এটা তো ইজি প্রশ্ন, এটা খুব ইজি একটা প্রশ্ন। সবাই তো বলেন, মামা নাকি পালাইছে, মামা নাকি পালাইছে, মামা নাকি শেখ হাসিনাকে নিয়ে পালাইছে। এই আতিক হাসান কি বলে এগুলা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, অনেক ধন্যবাদ। শিপন দাস সাথে আমাদের সাথে, রিম ঝিম বৃষ্টি আছে আমাদের সাথে, এমএসটি ববি আছে। ওকে, আরো অনেকে কমেন্ট করছে, যেমন রেবেকা সুলতানা আছেন আমাদের সাথে, তাজনিন মাহফুজ 6 এর সি আনসার করেছে, হাজি সুলতান আমাদের সাথে আনসার করেছেন, লিজা আক্তার আনসার করেছে, সবগুলো মাশাআল্লাহ। তাহলে 7 নম্বরটা সবাই একটু দ্রুত আনসার করি। অদ্ভুত সাগর গ্রন্থটি কার? আপনি দেখেন এখানে যে মেগাস্থিনিস, এই মেগাস্থিনিসের গ্রন্থ আছে। এই মেগাস্থিনিসের গ্রন্থের নাম কি? তার গ্রন্থ হচ্ছে ইন্দিকা, ভারতের একটা প্রাচীনতম গ্রন্থ। ফাহিয়ান, ফাহিয়ান হচ্ছে প্রথম চীনা দার্শনিক, প্রথম চীনা দার্শনিক যিনি ভারতবর্ষে আসেন, দার্শনিক ভারতবর্ষে আসেন, যিনি ভারতবর্ষে আসেন। কালিদাসের বিখ্যাত একটা গ্রন্থ আছে, কালিদাস, কালিদাসের গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত, মেঘদূত। আর ওই যে বল্লাল সেন, বল্লাল সেনের আছে 2টা, বল্লাল সেনের আছে কয়টা? বল্লাল সেনের আছে 2টা, একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এই বল্লাল সেন থেকে প্রশ্ন আসে, কৌলিন্য প্রথা কে রদ করেছিল? বল্লাল সেন, বল্লাল সেন। আমি একটু দেখি আপনাদের কমেন্ট গুলা, সবাই একটু বলেন। সবাই একটু বলেন প্রিয় স্যাররা। ওকে ওকে ওকে। আচ্ছা, একজন বলছেন স্যার ফাহিয়ানের কোনো গ্রন্থ নাই। আছে, ফাহিয়ানের গ্রন্থটার নাম হচ্ছে ফা কুও কিং, এরকম বিষয়টা, যে ফা কুও কি, উচ্চারণটা কিছুটা এরকম, ফা কুও কি। তাহলে ফা কুও কি এটা মূলত কার? এই ফা কুও কি হচ্ছে, বা ফো কিউ কি ওটা হচ্ছে ফাহিয়ানের। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলে স্যার হচ্ছে আমার তো শর্ট টাইম মেমোরি লস, মানে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না। আচ্ছা, সেটার জন্য একটু লিখে লিখে পড়ার চেষ্টা করবেন। আমি বারবার আমাদের সকল স্টুডেন্টদেরকে বলি, বারবার করে কৌলিন্য প্রথা রদ করেন না,
কলিন্য প্রথাটা প্রবর্তন করেন কিন্তু বল্লাল সেন, রদ করেন না, প্রবর্তন করেন কলিন্য প্রথা। ঠিক আছে, কলিন্য প্রথা প্রবর্তন করেন, প্রবর্তন। প্রবর্তন মানে হচ্ছে সেখানে এই বল্লাল সেন মূলত হিন্দুদের যেই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণদেরকে অভিজাত শ্রেণী বানিয়ে দেন একটু বেশি, মানে তারা একটু বেশি অভিজাত বর্গ হয়ে যায় ওই সময়টাতে। ওকে ওকে, চীনের, আচ্ছা এই যে চীনের তো অবশ্যই বুঝতে হবে, চুংচাং থাকলে মাথা রাখবেন চীন। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই বলেন এতটুকু ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা পারবো কিনা। এমন গ্রন্থগুলো একটু ভালো করে পড়বেন, গ্রন্থগুলো কে কোথায় থেকে আসছে না আসছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, গ্রন্থগুলো একটু ভালো করে পড়বেন স্যার। ওকে ওকে, মাশাআল্লাহ। তাহলে অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? রচয়িতা হচ্ছে বল্লাল সেন। ওকে ওকে, অনেক ধন্যবাদ, সবাই পারবে, মাশাআল্লাহ। 8 নম্বরে চলে যাচ্ছি আমরা। বিশ্বগ্রামের জনককে, এই জনক যে কতবার আসলো, এবং এই জনক 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 থেকে কিন্তু বারবার বারবার প্রশ্ন আসে, এবং এটা মূলত একটা আইসিটি রিলেটেড প্রশ্ন, আইসিটি রিলেটেড প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো বারবার আসে। বিশ্বগ্রামের জনককে, দেখি আনসার করেন প্রিয় স্যাররা, সবাই একটু আনসার করেন, খুবই দ্রুত আনসার করতে হবে। বিশ্বগ্রামের প্রবক্তা কে? কে আনসার করতে পারবে খুবই দ্রুত? বিশ্বগ্রামের জনক বা প্রবক্তা কে? কে হবে বিশ্বগ্রামের প্রবক্তা? এখান থেকে একটা প্রশ্ন আসছে যে মুসোলিনি, মুসোলিনি কিসের জনক বলা হয়? তাকে বলা হয় ফ্যাসিজমের প্রবক্তা। ফ্যাসিজম, ফ্যাসিজমের প্রবক্তা হচ্ছে মুসোলিনি। এরিস্টটল তো সবকিছু, সে যুক্তিবিদ্যার জনক, সে যুক্তিবিদ্যার জনক দেখবেন, সে রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক। পাশাপাশি তিনি দেখবেন এই এরিস্টটল আবার আপনি দেখবেন যে প্রাণীবিদ্যার জনক। ঠিক আছে, ইউনিক ইউনিক। ওকে, আশা করছি পারবেন। মার্শাল ম্যাকলুহানটা হচ্ছে মূলত বিশ্বগ্রামের জনক, মার্শাল ম্যাকলুহান। আমরা তার সম্পর্কে একটু পড়াশোনা করি। মার্শাল ম্যাকলুহান, এই মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রামের প্রবক্তা বা বিশ্বগ্রামের জনক। আপনারা বিশ্বগ্রাম শব্দটা হয়তো বা জেনেছেন, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজ বলি, গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজের জনক, এই জনক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। পাশাপাশি এই মার্শাল ম্যাকলুহানের আরেকটা ইস্যু হচ্ছে, এই যে গ্লোবাল ভিলেজ বা মার্শাল ম্যাকলুহানের আরেকটা ইস্যু হচ্ছে, তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে মার্শাল ম্যাকলুহানের। এই গ্রন্থগুলো কি কি? একটা হচ্ছে যে দ্য গুটেনবার্গস গ্যালাক্সি, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এটা তার একটা বিখ্যাত গ্রন্থ। এবং আরেকটা আছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই গুটেনবার্গ গ্যালাক্সিটা করেছেন 1962 সালে, আর দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া করেছেন 1964 সালে। তাহলে 62 এবং 64 সালে তিনি এগুলো থেকে মূলত বিশ্বগ্রাম কিভাবে হবে, পুরো পৃথিবীটাকে আমরা কিভাবে গ্রামের সাথে তুলনা করব, কিভাবে পুরো পৃথিবীটাকে কানেক্ট করে ফেলবো, হ্যাঁ, এগুলো নিয়ে মূলত তিনি কাজ করেছেন, যে কারণেই তাকে বিশ্বগ্রামের প্রবক্তা বলা হয়। এবং বিশ্বগ্রামের উপাদানও আপনি জানেন, উপাদান আছে কি কি, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ঠিক আছে, ডাটা, তারপর কানেক্টিভিটি, যেটাকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। এগুলো থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে আইসিটি থেকে যদি প্রশ্ন আসে। হ্যাঁ, সবাই পারবো কিনা স্যার? সবাই পারবো কিনা? আর একজন বলছেন কোথাকার ছিল? তিনি মূলত ছিল কানাডিয়ান, কানাডার ছিল। ওকে, পারবো পারবো, সবাই পারবো, মাশাআল্লাহ সবাই পারবো। এই তো ভেরি গুড, সবাই পারবো। তাহলে সবাই যদি পারি, সবাই একটু বলেন ডান। প্রিয় স্যাররা সবাই একটু বলেন, কমেন্ট করেন ডান। যদি এতটুকু পর্যন্ত সবাই পারি আমরা। মায়া বলেছেন, আতিক আছেন আমাদের সাথে, আতিক হোসেন, মাশাআল্লাহ। ওকে, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, সবাই একটু কমেন্ট করতে হবে ডান। আচ্ছা, মৌ বলেছেন, মায়া বলেছেন, সবাই বলেছেন। সবাই একটু কমেন্ট করেন তো প্রিয় স্যাররা, যে আলহামদুলিল্লাহ পারবো কিনা আমরা, ডান কিনা এতটুকু পর্যন্ত। এমন প্রশ্ন আসলে বিস্তারিত আমরা আনসার করতে পারবো কিনা। দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, মৃত্তিকা মির্জা, রাইট আনসার। সাব্বির হোসেন প্রিন্স, রাইট আনসার। ওকে, শিপন দাস বলেছেন ডান ডান ডান, 3টা ডান হয়েছে না, মাশাআল্লাহ। পরটাতে চলেছি, লিজা আক্তার বলেছেন ডান। সবাই যেহেতু ডান বলতেছেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। ফরাসি বিপ্লবের নেতা কে ছিল? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে একটা প্রশ্ন। ফ্রেঞ্চ রেভলিউশন, the one of the most historical and prestigious revelation that ever held in our world, and by this we have got a diplomatic change in our world politics. তাহলে এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব থেকে কিন্তু ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এই রেভলিউশন সম্পর্কে ভালো করে জানতে হবে কি হয়েছিল ওই সময়টাতে।
What was the perspective behind this kind of revelation? Who led this revelation? Why this revelation held for 10 years? And who was Napoleon? Who was Napoleon Bonaparte? Who was Robespierre? সবকিছু সম্পর্কে জানতে হবে আপনাদেরকে। ওকে স্যার, আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান। আচ্ছা, এবার দেখেন ফরাসি বিপ্লবটা সম্পর্কে একটু ভালো করে বুঝেন। ফরাসি বিপ্লবের নেতা কে ছিল? আপনার আনসার করতে করতে আমি একটু বলে দেই, ফরাসি বিপ্লবের সময়কালটা কত থেকে কত সময়কাল একটু খেয়াল করেন। ফরাসি বিপ্লবটা একটা নজরে শেষ হয়ে যাবে, খুবই দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ফরাসি বিপ্লবের সময়কালটা হচ্ছে 1789, অর্থাৎ 1779 থেকে 1799। তাহলে 89 থেকে 99, 1789 থেকে 1799, এতটুকু মাথায় রাখেন। এই ফরাসি বিপ্লবটা কার বিরুদ্ধে হয়েছিল? বিরুদ্ধে হয়েছিল ষোড়শ লুই। আর লুই মূলত তৎকালীন সময় যারা ফ্রান্সের সম্রাট ছিল তাদেরকে লুই নামে ডাকা হতো। লুই, ওই সময়টাতে দেখবেন রাশিয়াতে যারা ছিল তাদেরকে কি ডাকা হতো? জার ডাকা হতো। ঠিক আছে, জার্মান যারা ছিল তাদেরকে কাইজার ডাকা হতো। প্রুশিয়ান সাম্রাজ্য যেটা ছিল আর কি। হ্যাঁ, তাহলে এই ষোড়শ লুইটা থেকে ভালো করে পড়বেন। 1793 সালে এই ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। গিলোটিন দিয়ে হত্যা করা হয়। আপনারা সবাই গিলোটিন হয়তো বা জানেন। গিলোটিন কি জিনিস? হত্যা করা হয়, অর্থাৎ একটা উপর একটা ব্লেড থাকবে, ব্লেডটা ছেড়ে দিলে মাথাটা 2 টুকরো করে ফেলে, মানে মাথাটা সরিয়ে ফেলে আর কি। তাহলে এটা হচ্ছে গিলোটিন। তাহলে এটা একটু মাথায় রাখবেন। পাশাপাশি এই ফরাসি বিপ্লবের সময় একটা দুর্গের পতন হয়েছিল, সেটার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। সেটার নাম কি বলেন তো? সেটার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। প্রশ্ন আসতে পারে, বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গটা মূলত ছিল একটা কারাগার। এটা কারাগার ছিল, এবং ধনীরা যখন অনেক পরিমাণে ট্যাক্স দিতে দিতে একটা সময় বিরক্ত হয়ে যায়, তখন তারা কিন্তু ষোড়শ লুইয়ের পতনের জন্য বাস্তিল দুর্গটা আক্রমণ করে, সেটা ভেঙে ফেলে। এবং তখন থেকে মূলত আমাদের রেভলিউশনটা শুরু হয়, যেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সময়কাল বিরুদ্ধে এটা আমরা পারবো। 1793 সালে গিলোটিনে হত্যা করা হয় ফরাসি বিপ্লবের যিনি মূল হোতা ছিলেন ষোড়শ লুইকে। এখন আপনাদের মধ্যে একটা কমন আইডিওলজি আসতে পারে এইভাবে যে, স্যার আপনি বললেন 1793 সালে গিলোটিন দিয়ে হত্যা করা হয়েছে ষোড়শ লুইকে, তাহলে কেন এটা 1799 পর্যন্ত লাস্টিং হইল? কার বিরুদ্ধে এটা চললো? মূলত ওই সময়টাতে যে আমরা জানি যে ষোড়শ লুই ছিল, এই ষোড়শ লুইয়ের একটা বাহিনী ছিল। এই বাহিনীর নাম ছিল জ্যাকোবিন বাহিনী। এই জ্যাকোবিন বাহিনী মূলত এই বিপ্লবটাকে আরো ত্বরান্বিত করেছিল এবং অনেক দূরে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই পারতেছে। আচ্ছা, এখন এই ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল বলেন? স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। তাহলে স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী, অনেকে বলে ভ্রাতৃত্ব, একই কথা। তাহলে স্বাধীনতা, সাম্য, মৈত্রী ছিল ফরাসি বিপ্লবের একটা স্লোগান। ঠিক আছে, এবং পরবর্তীতে 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসে। নেপোলিয়ন ক্ষমতায় আসে কবে? 1799 সালে। 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসে। আশা করছি এতটুকু পর্যন্ত সবাই পারবেন। সবাই বলেন তো এতটুকু বুঝছেন কিনা? আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ফরাসি বিপ্লবের কিছু গ্রন্থ আছে, গ্রন্থগুলো নিয়ে একটু জানবো। সবাই একটু বলেন স্যাররা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রিয় স্যাররা সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা অন্য আরো বিষয় নিয়ে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার, মাশাআল্লাহ, ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার, শাবাশ, সবাই ক্লিয়ার, খুবই দ্রুত। ওকে, তাহলে আশা করছি ক্লিয়ার। তাহলে মূলত এই নেতাটার পরে ক্ষমতায় নেপোলিয়ন আসলেও মূল নেতা হিসেবে ধরা হয় রোবস্পিয়ার। আনসারটা কিন্তু হবে রোবস্পিয়ার, অর্থাৎ নেতা কে ছিলেন? নেতা ছিলেন রোবস্পিয়ার।
কিন্তু নেতা রোবসপিয়ার থাকলেও আপনাদের একটু জেনে রাখা দরকার, ওই সময়ে অন্য বড় বড় অনেক নেতারা ছিল যারা কিন্তু অনেক লেখালেখি করতেছিল, যে লেখালেখি যে গ্রন্থগুলোর কারণে এই ফরাসি বিপ্লবটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। এমন কিছু গ্রন্থের নাম একটু পড়ে রাখেন, যেমন হচ্ছে একটা নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস, এটা লিখেছিল মন্টেস্কু। মন্টেস্কু লিখেছিল দ্য স্পিরিট অফ লস। তারপরে জ্যাক রুশো লিখেছিল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সামাজিক চুক্তির প্রবক্তা বলা হয় রুশোকে। তাহলে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এটা হচ্ছে জ্যাক রুশো। জ্যাক রুশো, তাহলে জ্যাক রুশো। তারপর আপনি পাবেন ক্যান্ডিড। ক্যান্ডিড কে করেছে? ভলতেয়ার করেছে ক্যান্ডিড। ঠিক আছে, পাশাপাশি আপনারা আরো কাকে পাবেন? ক্যান্ডিড হচ্ছে ভলতেয়ার, ঠিক আছে, মন্টেস্কু। আরো কে আছে বলেন তো? হ্যাঁ, দ্য টেইল অফ টু সিটিজ, এটা করেছে চার্লস ডিকেন্স। এই চারটা গ্রন্থ একটু ঠুটস্থ করে ফেলবেন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য স্পিরিট অফ লস, ক্যান্ডিড এবং হচ্ছে দ্য টেল অফ টু সিটিজ। মোস্ট ইম্পর্টেন্ট চারটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং কারা রচয়িতা তাদের নামটা বলে দিলাম। তাহলে প্রিয় স্যাররা, এতটুকু পর্যন্ত পারবো কিনা আমরা? সবাই একটু বলেন তো, এতটুকু পর্যন্ত পারবো কিনা? ভেরি গুড। পারবো কিনা? তাদের এই লেখনির কারণেই মূলত অনেক কিছু চেঞ্জ এসেছে। হ্যাঁ, তো সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, মাশাআল্লাহ। এই তো আমাদের সাথে জুনায়েদ, রকি বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করেন এখন। এই যে আমাদের সাথে যারা সবাই যুক্ত আছেন, সবার একটা কমেন্ট চাই, আমি সবার নামটা একটু পড়ি। আমাদের লাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ান হিজ চেঞ্জ, জ্যাক রুশো। হ্যাঁ, জ্যাক রুশো বলেছিল এটা। আচ্ছা, এখানে আবার অনেকগুলো উক্তি আছে, উক্তিগুলো আসতে পারে। এই যে আমাদের এক বোন বললেন যে জ্যাক রুশোর একটা বিখ্যাত উক্তি আছে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ, মানে মানুষ জন্মগতভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু সর্বদাই সব জায়গাতে সে কিন্তু আমরা জানি শৃঙ্খলিত অবস্থায় থাকে। আর এই পাশে নেপোলিয়ন, এই নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে। নেপোলিয়ন বলতেন, আপনারা সবাই জানেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। এটা কিন্তু নেপোলিয়ন বলতেন। এটা ভালো করে পড়তে হবে। এই ধরনের উক্তি, গ্রন্থ, প্রবক্তা কারা, জনক কারা, এই ধরনের প্রশ্নগুলো বারবার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই পড়বেন। লাস্ট কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। কিরে, কোশ্চেনই তো এগুলো নাকি? আলহামদুলিল্লাহ, আজকের আমাদের ডিসক্রিপটিভ ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু অনেক ডাটা নিয়ে আমরা করেছি। সবাই একটু বলেন কেমন লেগেছে আমাদের আজকের ক্লাসটা? সবাই একটু বলেন কেমন লাগছে আজকের ক্লাসটা? শর্ট কিন্তু খুবই ইনফরমেটিভ ছিল আজকের আমাদের লাইভ ক্লাসটা, তাই না? অনেক কিছু আলহামদুলিল্লাহ আমরা শিখেছি এই ক্লাসটা থেকে। সবাই একটু বলেন কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ সবাই বলেন স্যার। আর আমরা যদি এই ক্লাসটার মতো করে মঈন স্যারের সাথে A to Z বেসিক ভেঙে, এগুলো তো ডিটেলস এর ক্লাস না, ক্লাসে আমরা আরো ডিটেলসে আলোচনা করি। যারা আমাদের অফলাইনে ক্লাস করেছে, চাকরির যেই কোচিং গুলোতে আমাদের অফলাইনে ক্লাস করেছে, বা আমার পার্সোনালি অফলাইনে ক্লাস করেছেন, আপনারা জানেন যে আমরা বিস্তারিত হিউজ সময় নিয়ে ধরে পড়াশোনা করি। তো যারা আমাদের সাথে এভাবে বিস্তারিত ধরে খুঁটিনাটি বিশ্লেষণ করে পড়াশোনা করতে চান, তাদের জন্য সকল বিশ্ববিদ্যালয়, আমাদের যেই বাংলাদেশের সকলগুলা যত চাকরির কম্বাইন্ড কোর্স আছে, পাশাপাশি যারা এমনও চিন্তা ভাবনা করতেছেন যে স্যার আমার বেসিকটা দুর্বল, আমি একদম বেসিক থেকে পড়াশোনা করতে চাই, ঠিক আছে, সকলের জন্য মূলত আমাদের এই কম্বাইন্ড কোর্সটা শুরু হয়েছে। এবং এই কম্বাইন্ড কোর্সটাতে দেখেন, প্রথমত আমরা প্রাইমারিকে ফোকাস করব, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এগুলোকে ফোকাস করব। এবং এই কম্বাইন্ড কোর্সে একবার যে ভর্তি হবে সে কিন্তু আজীবন লাইফ টাইম কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবে, একদম লাইফ টাইম দেখতে পারবে। পাশাপাশি প্রতিটা ব্যাচের জন্য 100+ লাইভ ক্লাস এবং 100+ লাইভ এক্সাম আমরা ব্যবস্থা করেছি। 1200 টাকা সমমূল্যের লেকচারশিট কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি। তাহলে দেখেন কোর্সটার দাম কত, এটা তো একটা বিষয় আছে যে কোর্সের দাম কত, যে 1200 টাকা ফ্রি দিয়ে দিচ্ছেন। মূলত আমাদের কোর্স ফিটা হচ্ছে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন এবং 10তম 20তম গ্রেড, আগে যেটা ছিল যে প্রাইমারির জন্য 1500, নিবন্ধনের জন্য 1500, আমরা জানি 10 থেকে 20তম গ্রেডের জন্য আলাদা হবে 1500, ঠিক আছে।
তো সেই জায়গা থেকে আপনাদের এগুলো কিন্তু আর করতে হচ্ছে না, সব বাদ দিয়ে 1500, এটাও না, মাত্র 1450 টাকা, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, অফারে ভর্তি হতে পারবেন। এবং এই 1450 টাকার অফারে আপনারা কখন ভর্তি হতে পারবেন, যখন লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস যখন থাকবে। আর প্রিয় স্যাররা, আপনারা জানেন যে মঈন স্যার কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আবারও ক্লাসের দিকে ফিরছি এবং টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে ডাটা দিয়ে আপনাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে যারা মঈন স্যারের সাথে ক্লাস করতে চান তারা কিন্তু এই 1450 টাকায় আপনারা সবগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। আপনি বাংলার ক্লাস করতে পারবেন, আপনি ইংরেজি ক্লাস পাবেন, আপনি কিন্তু দিন স্যার আমাদের বসের ইংরেজি ম্যাথের ক্লাস পাবেন, ঠিক আছে। পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের জিকে সোহেল স্যার বস স্যারের ক্লাসও পাবেন, আপনি আমার ক্লাস পাবেন। পাশাপাশি আমাদের এই যে 4টা সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এই 4টার পূর্ণাঙ্গ কোর্স হচ্ছে ফিটা মাত্র 1450 টাকা। এবং এই 1450 টাকার মধ্যেই আপনি কিন্তু এই ওভারঅল সবগুলো বিষয় সম্পর্কে ইনশাল্লাহ দুর্দান্ত ভাবে জানতে পারবেন। তাহলে লাইভ চলাকালীন সময় অবশ্যই আমাদেরকে কিন্তু 01767265758 6726 যেটা আমরা বলছিলাম 076726575, ঠিক আছে, 07767265758 67265758, ঠিক আছে। আর এখনো যারা যুক্ত আছেন আপনাদের জন্য একটা কথা বলি, প্রিয় ভাই বোন যারা আছেন, স্যাররা যারা আছেন, আমার সবার কাছে একটা জিনিস বলি, টিউটোরিয়ালের পক্ষ থেকে একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে হাল না ছেড়ে লেগে থাকে। আমি অনেক দিন ধরে অনেকজনকে ক্লাস করাচ্ছি এই প্ল্যাটফর্মে, অনেককে দেখতেছি প্রথম থেকেই, এই নামগুলো তো মুখস্থ হয়ে গেছে অনেকের নাম, অনেকের সাথে অনেক সময় মাঝে মাঝে কথাও হয়। তো সেই জায়গা থেকে এই যে আপনারা যারা শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা আমাদের আছেন, আপনারা যারা হাল একদম না ছেড়ে যারা একদম লেগে আছেন যে আমি পারবো ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই পারবেন। আল্লাহ তাআলা আপনাদের মনোকামনা খুবই দ্রুত পূরণ করবেন। এবং সেটার যদি ভাগিদার আমাদেরকে বানাতে চান, মনে করেন যে আমরা অতটুকু ক্যাপেবল আপনাদেরকে একটা সুন্দর গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের সারথি হয়ে কাজ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাংলার, ইংরেজির, ম্যাথ এবং জিকের জন্য আপনি আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারেন, যেটাতে প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20তম গ্রেড, সকল বিষয়গুলা আমরা 1450 টাকার মধ্যেই কমপ্লিট করে দেবো। এবং ইনশাল্লাহ এটার মধ্যে আপনি 1200 টাকা সমমূল্যের আপনি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের বিগত বছরের যতগুলো হাইলাইট আছে সেগুলা। আপনি বাংলার হাইলাইট পাচ্ছেন, ইংরেজির, জিকের, ম্যাথের হাইলাইট পাচ্ছেন। তাহলে 4টা বই যদি পেয়ে যান, তারপর এতগুলো শিক্ষকের ক্লাস আজীবন লাইফ টাইম দেখতে পারতেছেন, যখন আপনি ক্লাস করতে পারেন নাই বিকালে এসে দেখতে পারতেছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলা আপনারা করতেছেন। তো প্রিয় স্যাররা সবাই যারা যারা যুক্ত হচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি। কোর্সটাতে খুবই দ্রুত লাইভ চলাকালীন সবাই কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। আর সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। আমাদের স্লোগান একটা আছে, ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। এবং লাইফ টাইম শুধু অ্যাক্সেস না, এটা লাইফ টাইম সার্ভিস ইনশাআল্লাহ। আজীবন আপনারা লাইফ টাইম সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক 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 দোয়া। তাহলে আমাদের এই লাইফটা চলবে আরো কিছুক্ষণ। যারা যারা আমাদের এই লাইভ চলাকালীন সময় আমাদের অফারটা যুক্ত হতে চান, পাশাপাশি যারা চান যে না স্যার আমার মূলত এখন একটু আর্থিক ঝামেলার মধ্যে পড়েছি বা একটু ঝামেলার মধ্যে আছি, আপনারা নিচের এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এই নাম্বারগুলোতে। তো আপনারা বলতে পারেন যে স্যার আমি আগামীকালকে 12টার মধ্যে ভর্তি হবো বা 1টার মধ্যে ভর্তি হবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং এই 1450 টাকার কোর্স ফিতে আপনারা ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। এবং মঈন স্যারের জন্য দোয়া করবেন। মঈন স্যার পার্সোনালি খুবই অসুস্থ থাকে। আমি আপনার ডান চোখটা আমি জানি কিনা, আপনারা দেখতেছেন কিনা, আমি আমার ডান চোখে খুব কম দেখতেছি জানি, কয়েকদিন একটু ঝামেলা হয়েছে চোখটাতে। তো ডাক্তার সাহেব যদিও বলেছেন যে রেস্টে থাকো, কিন্তু রেস্টে তো থাকা যায় না, চলে আসতে হয় ক্লাসে, এবং ক্লাস না করালে এখন ভালো লাগে না, এমন একটা বিষয় হয়ে গেছে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হতে পারি, আপনাদের জন্য অনেক অনেক ক্লাস উপহার দিতে পারি সুন্দরভাবে। এবং যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন, এখনো এই সেম কাইন্ড অফ অফারটাই থাকবে, মাত্র 1400 টাকা আমাদের এই মূল্যটা থাকবে। এবং এটা কিন্তু লাইভ চলাকালীন সময়, ঠিক আছে। তাহলে খুবই দ্রুত ভর্তি হয়ে যান বুলেট ব্যাগে, খুবই দ্রুত ভর্তি হয়ে যান, খুবই দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। এবং আমাদের এই 1450 টাকার কোর্সটা এটা কিন্তু চলমান থাকবে আগামী 5 মিনিট পর্যন্ত। এই 5 মিনিট পর্যন্ত আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সবাই ইনশাল্লাহ প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড সবগুলোর জন্য এই 1450 টাকার একটা
অ্যাসেট আপনারা খরচ করতে পারেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আপনাদের মঈন স্যার বিদায় নিচ্ছি। আমাদের লাইফটা আরো কিছুক্ষণ চলবে, এর মধ্যে যারা ভর্তি হতে চান বা ভর্তি হতে পারবেন তাদের জন্য কিন্তু এই 1450 টাকার এই সুবর্ণ সুযোগটা কিন্তু থাকছে, যেখানে আপনারা 1200 টাকা সমমূল্যের হাইলাইট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে, সালাম জানিয়ে, আদাব জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আকিল হোসেন আছেন আমাদের সাথে, স্যার আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। লাইভ চলবে, খুব দ্রুত আমাদের কোর্সটাতে ভর্তি হওয়ার ট্রাই করুন।